নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। এবছর 2024 অমরনাথ যাত্রার উদ্দেশ্যে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতা স্টেশন থেকে 5 জুন। আমি আর আমার মা দুজনের গন্তব্যস্থল এখন হচ্ছে জম্মু তাওয়াই স্টেশন। আমরা এই মুহূর্তে রয়েছি লখনউ স্টেশনে। লখনউ স্টেশন থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি জম্মু তাওয়াইয়ের দিকে। 43 ঘন্টার যাত্রাপথ। ট্রেন অলরেডি 1 ঘন্টা লেটে চলছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ধীরে ধীরে বৃষ্টিতে এগিয়ে চলেছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, চারিদিকে সবুজ ঘাস। মাঝখান থেকে আমাদের ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে জম্মু তাওয়াই স্টেশনের দিকে। স্টেশনের চত্বরে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হওয়াতে লোকের সংখ্যা খুবই কম। জম্মু তাওয়াইতে যাওয়ার জন্য যে আপনাদেরকে কলকাতা স্টেশন থেকে বা হাওড়া স্টেশন থেকে ডিরেক্ট জম্মু তাওয়াই যাওয়ার ট্রেন হামসফর বা জম্মু তাওয়াই ট্রেন ধরতে হবে তার কোনো মানে নেই। আপনারা যদি মনে করেন আপনারা এরোপ্লেন করেও যেতে পারেন ডিরেক্ট শ্রীনগর অথবা জম্মু, সেক্ষেত্রে ভাড়াটা আপনার একটু বেশি পড়বে, 10 থেকে 11,000 টাকা। আর না হলে দিল্লি হয়ে ভায়া দিল্লি হয়েও আসতে পারেন। রাজধানী বা পূর্বা এক্সপ্রেস ধরে দিল্লি আসুন। দিল্লি থেকে অ্যাভেলেবেল ট্রেন বা বন্দে ভারত এক্সপ্রেস জম্মু তাওয়াইতে চলে আসার জন্য পেয়ে যাবেন। আমাদের কাছে কোনো অপশান ছিল না, তাই আমরা জম্মু তাওয়াই ট্রেনটাই বুকিং করতে বাধ্য হয়েছিলাম। এক্ষেত্রে 43 থেকে 44 ঘন্টার সময় আপনাদের লাগছে জম্মু তাওয়াই স্টেশন পৌঁছতে। इसलिए तो भाग रहे हैं ना लोग, यहाँ पे जितने चढ़े हैं अभी सब उधर से भाग के आ रहे हैं। चलो बोलो। हाँ 70 नंबर को ना 70 70 नंबर आपका क्या नंबर है? ना ना मैं भूल जाऊंगा ना, मैं दिमाग से निकल जाएगा, मैं सीरियल से चल रहा हूँ। आपका कोई नहीं है सर? अच्छा ये वहाँ से आएंगे। नहीं इधर नहीं है। 70 आपका क्या नंबर है? 69 69 हम लोग का 36 46 वो 70 से एक्सचेंज हम लोग एक्सचेंज किए 36 उनका 46 टिकट भी आइएगा जिससे आपने चेंज किया ये टिकट दिखाइए वही अगला हो जाएगा। मेरा भी दिखाए। आपका कौन क्या नंबर है? पियाली गुप्ता पियाली सरकार क्या सीट नंबर कौन था? 36 36 है उधर। हाँ ये तो ये वाला M1 36। পৌঁছে গেছি অবশেষে জম্মু তাওয়াই স্টেশন। এই হলো জম্মু তাওয়াই স্টেশন। আর ঠিক জম্মু তাওয়াই স্টেশনের পাশেই RFID কার্ড করার জন্য খুব সুন্দর ব্যবস্থা। আমার RFID কার্ড কমপ্লিট হয়ে গেছে। এবার অবশেষে আমরা রওনা দেব একটু রেস্ট করার জন্য, একটু স্নান করার জন্য কালিকাধাম, যেটা জম্মু তাওয়াই স্টেশন থেকে মাত্র 200 থেকে 250 মিটার ডিস্টেন্সে। কালিকাধামে গিয়ে একটু স্নান সেরে আমাদের গাড়ি অলরেডি বুকিং করা আছে। আমরা সেই গাড়িতে করেই শাটল ট্যাক্সি আজকে আমরা পেহেলগাঁওতে পৌঁছবো। আমরা কালিকাধাম থেকে রওনা দিয়ে অবশেষে আমাদের প্ল্যান মাফিক গাড়ি ধরে নিয়েছি পেহেলগাঁওর উদ্দেশ্যে। পেহেলগাঁওর রাস্তা খুবই পরিষ্কার, খুবই ক্লিন, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েদার খুবই ভালো, ঠান্ডা, একটা মনোরম ওয়েদার। ধীরে ধীরে একটার পর একটা টানেল টপকে আমরা পৌঁছে চলেছি পেহেলগাঁওর উদ্দেশ্যে। খুবই ভালো ব্যবস্থা চারিদিকে। আপনার সিকিউরিটির জন্য, যাত্রা মঙ্গলময় হওয়ার জন্য সাইনবোর্ডের বিভিন্ন ব্যবস্থা করা রয়েছে। আর্মি
ভারত সরকার যথেষ্ট সুন্দরভাবে, যথেষ্ট ভালোভাবে যাতে আমাদের যাত্রা সফল হয় সেই দিকটা লক্ষ্য রাখছে। প্রতিটা মোড়ে, প্রতিটা জায়গাতেই আপনারা দেখতে পারবেন আর্মি এবং সাইনবোর্ডের বিভিন্ন ব্যবস্থার নিদর্শন। অপরূপ পরিবেশ, অপরূপ রাস্তা, দারুণ ওয়েদার। আমরা ঠিক পৌঁছবার দুদিন আগেও এখানকার ওয়েদার খুবই খারাপ ছিল। আমরা এখানে এসে পৌঁছোই 7 তারিখ। ওয়েদার রিপোর্ট অনুযায়ী আমাদের আশা করছি যাত্রায় কোনো রকম বৃষ্টি বাদল বা কোনো রকম দুর্যোগ আসার সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে অমরনাথ যাত্রীরা বাসে করে এগিয়ে চলেছে। এই বাস তার ভাড়া হচ্ছে 550 টাকা নন এসিতে, আর 850 টাকা হচ্ছে এসিতে। আর্মি কনভয়ের দ্বারা, আর্মির গার্ডের দ্বারা আপনাকে জম্মু থেকে পেহেলগাঁও পৌঁছে দেবে বেস ক্যাম্পে। আমরা সেটা করে নিই, আমরা পার্সোনাল ক্যাব করে এগিয়ে চলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন টানেলটি, এই টানেলটি হচ্ছে সবথেকে বড় টানেল, প্রায় 9 কিলোমিটার বিস্তৃত। এরকম পরপর দুটো টানেল আমরা পার করব। আগে এই রাস্তা পেরোতে সময় লাগতো 10 ঘন্টা, এখন সেই রাস্তা টানেলের জন্য কমে দাঁড়িয়েছে 6 থেকে 6.5 ঘন্টা, যদি কোনো রকম ট্রাফিক জ্যাম না থাকে। তবে রাস্তায় অসংখ্য সুন্দর সুন্দর খাবার ব্যবস্থা, ভান্ডারা আপনারা দেখতে পাবেন। যার যতটুকুনি প্রয়োজন ততটুকুনি খাবার সংগ্রহ করবেন এবং যতটুকুনি সম্ভব খাওয়া দাওয়া করার পর যদি আপনার সামর্থ্য হয় কিছু দান করে অবশ্যই এগিয়ে চলবেন আপনার যাত্রার উদ্দেশ্যে। আমরাও যথারীতি যতটা সম্ভব খাওয়া দাওয়া সেরে, খুব একটা রিস্ক নিইনি কারণ আমাদের অনেকটা যাত্রা করতে হবে। যদিও বা রাস্তায় সমস্ত ব্যবস্থাই রয়েছে, সুলভ শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন থাকার টেন্ট, তবুও নিজের শরীরের দিকটা খেয়াল রাখতে হবে। আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে লিডার নদীর ধারে। এই লিডার নদীটি আপনি পেহেলগাঁওতে গেলে দেখতে পাবেন। অপূর্ব সুন্দর এই লিডার নদীর সৌন্দর্য, চারিদিকে পাহাড়, পাইন গাছ, মাঝখান থেকে বয়ে চলেছে লিডার নদী। আমরা খানিকটা সময় লিডার নদীর সামনে কাটিয়ে অবশেষে এসে পৌঁছলাম পেহেলগাঁও বেস ক্যাম্পের সামনে। এই ক্যাম্পটিতে আপনার RFID কার্ড থাকলে সেটি চেক করা হবে, না থাকলে আপনার RFID কার্ড করিয়ে দেওয়া হবে। আপনার যত লাগেজ আছে সমস্ত লাগেজ এখানে চেক করা হবে। সমস্ত চেকিংয়ের পর যারা বেস ক্যাম্পে যাবেন তারা বেস ক্যাম্পের দিকে লাইন দেবেন, আর যারা বেস ক্যাম্পে যাবেন না, যারা গেস্ট হাউস বা অন্যান্য হোটেলে থাকতে ইচ্ছুক, তারা পেহেলগাঁওতে এগিয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন আমাদের লাগেজ চেকিং হচ্ছে আর RFID কার্ড চেকিং হচ্ছে। এই সমস্ত চেকিং কমপ্লিট হলে আমরা এগিয়ে যাব পেহেলগাঁওর ভেতরে। আমরা অবশেষে সমস্ত চেকিং কমপ্লিট করে পৌঁছলাম আমাদের গেস্ট হাউসে। গেস্ট হাউসের জানলা থেকে খুব সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা, লিডার নদী বয়ে চলেছে। গেস্ট হাউসের নাম হচ্ছে ওয়াটার ভিউ গেস্ট হাউস পেহেলগাঁও। জানলা দিয়ে দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য, সবুজ গাছে ভরা চারিদিকটা। যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছে তাই সমস্ত গাছ ধুয়ে একেবারে চকচকে সবুজ দেখতেই পাচ্ছেন। গেস্ট হাউসের মধ্যেই ছোট্ট একটি বাগান আছে, ছোট্ট একটি মাঠ, আর ঠিক তার পাশেই বড় বড় দুটি গাছ আখরোটের, যে আখরোট আমরা কলকাতায় কিনে খাই 1200 টাকা কেজিতে। আমার তো ভীষণ ভালো লেগেছে গেস্ট হাউসের এই ব্যবস্থা দেখে। দুটো ছোটো ছোটো টেন্ট, গেস্ট হাউসের গার্ডেনেই দুটি ঘোড়া, এবং তার ঠিক পাশেই হচ্ছে আপনার লিডার নদী। আমরা এই গেস্ট হাউসটি বুকিং করেছিলাম মাত্র 1100 টাকায়। গেস্ট হাউসটি কলকাতা থেকেই ফোন করেছিলাম, তখন 1500 টাকা চেয়েছিল। আমরা এসে ডিরেক্ট কথা বলাতে 1100 টাকায় আমরা গেস্ট হাউসটি পেয়ে যাই। আমরা ঠিক
দোতলার ওই রুমটি বুকিং করি, যেখান থেকে খুব সুন্দর ভিউ, আশেপাশের পরিবেশ আমরা দেখতে পারি। আপনাদের যদি এই গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হয়, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। পাশে হচ্ছে আমাদের হোটেল। হোটেলের মধ্যেই টেন্ট, পেহেলগাঁওয়ের নেক্সট ডে মর্নিং। এটা হচ্ছে আমাদের হোটেল, আর ঠিক হোটেলের পেছনেই হচ্ছে লিডার রিভার। রিভারটা বইছে। এই হচ্ছে ভিউ। থাকার জন্য হচ্ছে টেন্ট, আর এই হচ্ছে হোটেলেই ঘোরা। ঘোড়া, আর এই দুটো ঠিক আরেকটা ঘোড়া, হোয়াইট কালার, হোটেলের ঠিক লনেই। পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পেহেলগাঁওর যে সাইট সিন, লোকাল সাইট সিন, সেটি ঘোরা করে আমরা দেখতে বেরোলাম। বাইসারেন বলে একটি জায়গা আছে, সেটা মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে পড়ে। বাইসারেন দেখতে যাওয়ার পথে আপনি বেশ কিছু পেহেলগাঁওর আরও 2-3টে সাইট সিন দেখতে পারবেন। ঘোড়া এক্ষেত্রে আপনার বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম নেয়। আমাদের কাছ থেকে নিয়েছিল 850 টাকা, কখনো কারোর থেকে আমরা পরে শুনতে পেলাম 750 টাকাও নিচ্ছে, আবার কারোর থেকে 1000 টাকাও নিচ্ছে। সেটা একটুখানি বার্গেনিং করে নেবেন। ওরা আপনাকে 4টে পয়েন্ট বলবে, 4টে ভিউ পয়েন্ট আপনাকে দেখাবে, যার সময় লাগবে আপনার টোটাল 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টাও লাগতে পারে। বাইসারেন হচ্ছে যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। ঘোড়ায় চড়ে বেশ ভালোই লাগবে সকালটা যেতে। আমরাও সেই ঘোড়া করেছিলাম এবং ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম বাইসারেনের দিকে। ঠিক তার পরের দিন যেহেতু অমরনাথ যাত্রা, আমাদেরকে ঘোড়ায় থাকতে হবে 8 থেকে 10 ঘন্টা। তো তার আগে একটা ছোট্ট ট্রায়াল আমরা করিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমাদেরই সুবিধে হলো, বেশ ভালো পরিবেশ, চারিদিকে গ্রিন, সবুজ। এই হচ্ছে বাইসারেন, মিনি সুইজারল্যান্ড। মনে হচ্ছে না কোন জায়গাটা যাই আগে। ছেলেটাও পারবে। একটা জায়গায় শুয়ে ফটো তুল। একটা টুপি আনতাম, তাহলেও কাটিয়ে দিত। কিচ্ছু আনেনি, কি সুন্দর দর্শক আমরা কত কষ্ট করে গেলাম, একটা পকেটে ঢুকিয়ে নিতে হচ্ছে। না না, ওই বললো তো ব্যাগটা পকেটে ঢুকানো হয় না। করবে নাকি প্রণব? করবে না না, অনেক দাম, করলে হয়, অনেক টাকা। 100 টাকা চাইলে করো। 100 নেবে কি? চলো দেখি কত দেবে গো। ভয় লাগে তুই শুয়ে পড়ে যাই। হ্যাঁ না না, দরকার নেই। বাস ওকে। না
इसमें क्या है? पानी। पीने का पानी? पानी का मतलब मैं समझा नहीं। मैं तो हम लोग तो है टोटल মিনি সুইজারল্যান্ড বাইসাইন ঘুরে এই মুহূর্তে আমরা চলে এলাম পেহেলগাঁওয়ের মার্কেট, মেন মার্কেট, যেখানে সবাই সন্ধেবেলা কেনাকাটি করে, খাওয়া দাওয়া করে। অনেকটা আমাদের প্ল্যানেট কলকাতা বলতে আমরা যেরকম বুঝি, বা গ্যাংটকের গান্ধী মার্গ বা দার্জিলিংয়ের ম্যাল, ঠিক পেহেলগাঁওয়ের এই মার্কেটটি সেরকম। এই দেখতে পাচ্ছেন আর্মি দাঁড়িয়ে আছে আপনার সুরক্ষার জন্য। লোকালদের কাছ থেকে জানতে পেলাম আর্মি সবসময় সারা বছর থাকে, কিন্তু পেহেলগাঁওতে এই মুহূর্তে আর্মি বেশি থাকার কারণ হচ্ছে যেহেতু বাবা অমরনাথের যাত্রা। আমি বসেছিলাম হোটেলে, ঠিক গাছের ওপর থেকে একটা ছোট্ট ফল এসে পড়লো। প্রথমে ফলটা আমি চিনতে পারিনি, পরে জানতে পারলাম এই ফলটির নাম হচ্ছে আরু। সন্ধেবেলায় বসে আছি লিডার নদীর ধারে। লিডার নদী বয়ে চলেছে আমাদের ঠিক হোটেলের পাশ থেকেই। রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে লিডার নদীর পাশে খানিকক্ষণ রেস্ট নিয়ে চলে যাচ্ছি নিজের ঘরে, কারণ কালকে ঠিক সকালবেলা, ঠিক সকাল নয় রাত্রি 3টের সময় আমাদের উঠতে হবে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। আমরা যাব চন্দনবাড়ি। রাত্রি 3টের সময় আমরা লাইন দেবো গাড়ির জন্য। গাড়ি নেবে মাথা পিছু 200 টাকা করে পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি। চন্দনবাড়ি পৌঁছে আমরা নিয়েছি ঘোড়া। ঘোড়া নিয়েছে 4,500 টাকা মাথা পিছু, 4,550। কারণটা হচ্ছে মা আছে আমার সঙ্গে। প্রায় 40 কিলোমিটার রাস্তা এখন নতুন রাস্তা করার পর থেকে হয়েছে, তো সম্ভব নয় মাকে নিয়ে 2 দিন 3 দিন জার্নি করা। তাই অবশেষে ঠিক করলাম যে একদম বাবার গুহার সামনে অবধি আমরা যাব। তো আমরা ঠিক করে ফেলেছি দুটো ঘোড়া, এক একটি ঘোড়া 4,550 টাকা করে পড়লো। আমাদের যেতে সময় লেগেছে 2 দিন। প্রথম দিনটি আমরা বেলা 2টোর মধ্যে পৌঁছে যাই পঞ্চতরণী, কিন্তু সেদিন আর কোনো রকমভাবে শরীর পারমিট করছিল না। আর যেহেতু ঘোড়ায় করে গেছি তাদেরও একটু রেস্ট দরকার, যে দুটি ছেলে আরিফ এবং আজাদ, তাদেরকেও একটু রেস্ট দেওয়ার ব্যাপার আছে। তাই আমরা ঠিক করি প্রথম দিন পঞ্চতরণীতে একটু স্টে করব, একটা রাত কাটিয়ে ঠিক ভোর ভোর আমরা বেরিয়ে পড়ব বাবার উদ্দেশ্যে। তাই করি আমরা ঠিক ভোর 3টের সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 3:30 4টের মধ্যে রওনা হই পঞ্চতরণী থেকে অমরনাথের গুহার উদ্দেশ্যে। লাস্ট পথটি হলো 6 কিলোমিটারের পথ। সেই পথে চড়াই উতরাই রয়েছে। তো টোটাল যাত্রাতে আপনি বিভিন্ন রকম সুবিধে পাবেন। অমরনাথ যাত্রীর জন্য যথেষ্ট ভালোভাবে সাইনবোর্ড সমস্ত সুবিধা উপলব্ধি করিয়েছে। কোথাও যদি আপনার অক্সিজেন প্রয়োজন হয় সেই অক্সিজেন পেয়ে যাবেন, কোথাও যদি আপনার ওষুধের প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবেন, কোথাও জলের প্রয়োজন, আপনার খাওয়া দাওয়ার কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ সমস্ত ক্ষেত্রেই ভান্ডারা রয়েছে। চারিদিকেই আপনি সুলভ শৌচালয় দেখতে পাবেন, প্রতি 1.5 থেকে 2 কিলোমিটার অন্তর অন্তর সেই সমস্ত ব্যবস্থা আছে। যদি কোনো কারণে আপনার শরীর খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য আর্মিরা রয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।
এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বাবার গুহার উদ্দেশ্যে। চারিদিকে একটু ধুলো থাকে, যেহেতু ঘোড়া এবং মানুষ একটা সময়ের পর একই পথ দিয়ে যায়, তাই সবাইকে বলবো মাস্ক অবশ্যই আনবেন এই যাত্রাপথে। সামনে দেখুন অজস্র ঘোড়ার লাইন, এটাকে বলা হচ্ছে ঘোড়ার ট্রাফিক। এই রাস্তাটি পেরোতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তো আমরাও তার জন্য ওয়েট করছি কতক্ষণে এই ট্রাফিক ক্লিয়ার হবে। আমরা পিছু টপ পেরিয়ে, গণেশ টপ পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি শেষনাগের উদ্দেশ্যে। শেষনাগ আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, এসে পৌঁছে গেছি। সামনে যে দেখতে পাচ্ছেন যে নদীর ধারাটা বয়ে আসছে, সেটা শেষনাগের জল, শেষনাগের যে লেক তার থেকে। অবশেষে এসে পৌঁছে গেছি শেষনাগে। শেষনাগ এর একটি ছোট্ট গল্প আছে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন, তবু আমি একবার একটু বলতে চাই। বাবা যখন মা পার্বতীকে নিয়ে পেহেলগাঁওয়ের পথ দিয়ে এগিয়ে চলেছিল গুহার দিকে, তখন সর্বপ্রথম তার যে নাগটি থাকে সে শেষনাগকে এই জায়গাতে রাখাতে এই জায়গাটির নাম হয় শেষনাগ। আর এরপরে যখন ধীরে ধীরে আরেকটু এগিয়ে যায় তখন আসে আপনার গণেশ টপ। গণেশ টপে বাবা গণেশকে রেখেছিলেন বলে সেই জায়গাটির নামকরণ করা হয় গণেশ টপ। এই গণেশ টপ ছাড়িয়েই আপনি এগিয়ে গেলেই দেখতে পাবেন হচ্ছে পঞ্চতারণী। সেই পঞ্চতারণী বেস ক্যাম্প থেকে আপনার বাবার গুহা হচ্ছে 6 কিলোমিটার। এই সম্পূর্ণ যাত্রায় আপনাকে দুটি গুরুত্বপূর্ণ উচ্চতা বা টপ আপনাকে পেরোতে হবে। প্রথমটি হচ্ছে পিছু টপ আর দ্বিতীয়টি হচ্ছে গণেশ টপ। এরপরে সমস্ত রাস্তাটাই আপনাকে চড়াই উতরাই দিয়ে যেতে হবে, কিন্তু সেরকম খুব একটা চড়াই আপনি পাবেন না। হ্যাঁ, অবশ্যই যাদের হাঁটার অভ্যেস নেই তারা কিন্তু এই রাস্তায় হেঁটে না আসাই ভালো। অবশ্যই ঘোড়া নেবেন অথবা হেলিকপ্টার নেবেন। অনেকেই কিন্তু হেঁটে আসবো এই মানসিকতা নিয়ে হাঁটা শুরু করে, মাঝপথে তারা বাধ্য হয় ঘোড়া নিতে। তাই আমি বলতে চাই সকলকে যে যদি ঘোড়া নেবেন না ঠিক করেন, হেঁটে আসার প্ল্যান করেন, তবে আগে থেকেই 1.5-2 মাস আগে থেকেই আপনাকে তার প্রস্তুতি নিতে হবে। অবশেষে আমরা এসে পৌঁছেছি পশুপত্রীতে। পশুপত্রী বেস ক্যাম্প, এখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে যারা দর্শনার্থী, যারা যাত্রী তাদের উদ্দেশ্যে, তাদের জন্য। এই পশুপত্রীতে আপনি দেখতে পারবেন প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী, তারা রেস্ট নিচ্ছে, তাদের প্রয়োজনীয় খাবারটি তারা সংগ্রহ করছে। বিভিন্ন গান বাজনা উৎসবের মাঝখানে তারা যাচ্ছে।
যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর খাবার ব্যবস্থা এবং সবথেকে বড় ভান্ডারা বলতে গেলে এই রাস্তায় হচ্ছে এই পশুপত্রীতেই পাওয়া যাবে। এখানে অক্সিজেনের জন্য অক্সিজেনের ব্যবস্থা, মেডিকেল ক্যাম্প, আপনার যদি মাসাজের প্রয়োজন হয় তার জন্য মাসাজের ব্যবস্থা, বিভিন্ন রকম ড্রিঙ্কস, পিৎজা থেকে শুরু করে বার্গার এবং সাউথ ইন্ডিয়ান ফুড থেকে নর্থ ইন্ডিয়ান ফুড সমস্ত কিছুটাই আপনি পাবেন। দেখতেই পাচ্ছেন অসংখ্য দর্শনার্থীর ভিড়, অসংখ্য পূর্ণযাত্রীর ভিড়। বাবা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসে উপস্থিত হয়েছে। একে একে তারা আহার, একে একে তারা বিভিন্ন শরবত, বিভিন্ন খাবার তার স্বাদ নিচ্ছেন এবং গান শুনতে শুনতে, নাচতে নাচতে তারা এগিয়ে চলেছে বাবা অমরনাথ গুহার উদ্দেশ্যে। আমি এখানে বেশ কিছু জিনিস আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু মিউট রাখবো। তার কারণটা হচ্ছে গান চলছে, বিভিন্ন রকমভাবে হতে পারে এইটা একটা পাইরেসি বা কপিরাইট তার প্রবলেম, তার জন্য ভিডিওটা মিউট রাখলাম। আপনারা দেখুন কী ধরনের খাওয়ার আয়োজন এখানে রয়েছে। और एक तरबूज ये खाओ पहले। अच्छा बाबू
পশুপত্রী পেরিয়ে কিছু খাওয়া দাওয়া সেরে আমরা এগিয়ে চলেছি এই মুহূর্তে পঞ্চতরণীর দিকে। পঞ্চতরণী বেস ক্যাম্প হচ্ছে আমাদের এবারের উদ্দেশ্য। আজকের রাত্রিটা এই পঞ্চতরণী বেস ক্যাম্পেই থাকবো। পরের দিন সকালবেলা মানে কালকে সকালবেলায় আমরা বেরোবো পবিত্র গুহার উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছেছি পবিত্র গুহার সামনে। ठीक है ये रख इधर वो खेश है ना पे का शेर जैसे जबरदस्त है यार और पॉइंट को कम कर আমাদের দর্শন খুব ভালো মতো হয়ে গেছে। আমরা এখন দর্শন করে ধীরে ধীরে এগিয়ে চলেছি আবার পঞ্চতরণীর দিকে। পঞ্চতরণীর দিকে এগোতে আমাদের আর সময় লাগবে মাত্র 1 ঘন্টা। আমরা এসে পৌঁছে গেছি পঞ্চতরণীতে। পঞ্চতরণী বেস ক্যাম্পের ঠিক সামনেই রয়েছে আপনার হেলিকপ্টার সার্ভিস। আমাদের হেলিকপ্টার আগে থেকেই টিকিট করা ছিল। হেলিকপ্টার মাথা পিছু প্রাইস দিচ্ছে 3550 টাকা করে। আমরা এই হেলিকপ্টার চড়ে পৌঁছবো বালতাল। বালতাল থেকে আমরা পৌঁছবো হচ্ছে শ্রীনগর আজকে। এটাই আমাদের প্ল্যান। আমাদের হেলিকপ্টারের টিকিট করা ছিল পরের দিন মানে 11 তারিখ, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে 10 তারিখে যেহেতু আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে, আমরা রিকোয়েস্ট করাতে হেলিকপ্টারের সাইনবোর্ড থেকে আমাদের 10 তারিখেই হেলিকপ্টারের যে রিটার্ন সেটা করে দেওয়া হয়। তো আমি আর আমার মাকে দুজনে মিলে হেলিকপ্টার নিয়ে 10 তারিখেই আমরা বালতাল ফিরে যাই এবং বালতাল থেকে আমরা রওনা দিই শ্রীনগরের উদ্দেশ্যে। हमारा काम है घुमाना कस्टमर को, कोई 100-200 कम दे देगा भी कोई बात नहीं। অবশেষে আমরা এসে পৌঁছাই হচ্ছে শ্রীনগর। এই হচ্ছে শ্রীনগরের সে বিখ্যাত ডাল লেক। ডাল লেকের সামনে দাঁড়িয়ে আমরা এই সন্ধ্যা কাটাই, খুব সুন্দর মনোরম। দেখতে পাচ্ছেন চারিদিকে শিকারা ঘুরে বেড়াচ্ছে, আর ওর পাশে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার থাকার ব্যবস্থা, যাকে আমরা হাউস বোট নামে পরিচিত আমাদের কাছে। এখানে যেহেতু এখন অফ সিজন চলছে, তাই হাউস বোটের এক এক রকম রেট খুব কমের মধ্যেই পেয়ে যাবেন। পরের দিন সকালবেলা আমরা গাড়ি করে চলে এলাম হচ্ছে গুলমার্গ। গাড়ি ভাড়া নিল হচ্ছে 2800 টাকা, 2800। গুলমার্গের বেশ কিছু পয়েন্ট সাইট সিন তারা দেখিয়ে সকালবেলা নিয়ে যাচ্ছে আমাদের 9টার সময়, বিকেলে 4টে-5টার মধ্যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই হচ্ছে গুলমার্গের সেই বিখ্যাত পয়েন্ট গল্ফ ক্লাব। ঠিক তার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। हेलो सर, अभी बैठो, देखो मेहनत क्या है। अभी रोड प्लेन है और हिल नहीं है सर, रोड प्लेन है। वो देखो रोड क्या है, अब देखो सर। नहीं बोला 500 तो 500। मंजूर भाई ऐसा बात नहीं, 500 हम इसका तबीयत थोड़ा अभी
যাচ্ছি এখন আমরা। কত সুন্দর দেখো, কাশ্মীরের মোস্ট বিউটিফুল প্লেস অফ কাশ্মীর। কত সুন্দর চারিদিক। অবশেষে আমাদের অমরনাথ যাত্রা শেষ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জম্মু তাওয়াই এয়ারপোর্টে। ফ্লাইট হচ্ছে আমাদের 7:30। আমরা ওয়েট করছি, বাড়ির উদ্দেশ্যে আজকে রওনা হব। আপনাদেরকে সমস্ত কিছু দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।